সম্মানিত দর্শক, আমন্ত্রণ চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই স্বপ্ন। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে। ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় বাংলাদেশের উন্নয়ন ভাবনা, দেশের উন্নয়ন ভাবনা। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এস.এম. জহুরুল ইসলাম, সাবেক সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন এস.এম. সালেহ আহমেদ, সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমার ডান দিকে আছেন মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব, ভূমি মন্ত্রণালয়। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমার সর্বডানে আছেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি। দেশের উন্নয়ন ভাবনা নিয়ে কথা বলবো। দেশের উন্নয়নের জন্য যারা কাজ করেন বা কাজ করেছেন তাদের সাথে কথা বলছি। আমরা শুরু করতে চাই একজন সাবেক সচিব এস.এম. জহুরুল ইসলাম। দেশের উন্নয়ন ভাবনা, দেশের উন্নয়ন ভাবনা সরকার, প্রশাসন সবাই করে, এবং যখন যেই সরকার আসে তখন তাদের মুখে সবচেয়ে দেশের উন্নয়ন ভাবনার কথা শুনি। আবার যখন যারা চলে যায় তাদের সমালোচনাও শুনি। আবার নতুন করে যে আসবে সেও একই কথা হয়তো বলবে। আসলে কি দেশের উন্নয়ন ভাবনার জন্য এই কথাগুলো বলা হয়, নাকি কাউকে ছোট করা বা নিজেকে বড় করা বা নিজের অবস্থানকে বড় করার জন্য এই কথাগুলো বলা হয়? আসলে সবারই একটা উন্নয়ন চিন্তা তো থাকে। তার কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল যারা সরকারে আছে বা সরকারের বাইরে আছে, তাদের সবারই একটা লক্ষ্য থাকে সর্বাধিক জনকল্যাণ নিশ্চিত করা, জনগণের জীবনমানের উন্নয়ন ঘটানো এবং এই অব্যাহতভাবে তাদের যাতে পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয় বাড়তে থাকে। ডেভেলপমেন্ট সম্বন্ধে বলে ডেভেলপমেন্ট ইজ এ প্রসেস অফ পারসিস্টেন্ট গ্রোথ অফ পার ক্যাপিটা ইনকাম, এটা একটা বলা থাকে। এক বছর বেশি হলো, পরের বছর ফ্লপ করলো, এক বছর যে বছর বাড়লো সেটাকে আমরা উন্নতি বলবো না। অব্যাহতভাবে ধরেন ফর কোয়াইট এ ফিউ ডিকেডস, কয়েকটা দশক ধরে যখন মানুষজনের মাথাপিছু আয় বাড়তে থাকে, জীবন মান বাড়তে থাকে, কৃষি, শিল্প, কুটির শিল্প, যোগাযোগ, বিদ্যুৎ এবং শিক্ষা, স্বাস্থ্য, গৃহায়ন, সব কিছুর যতগুলো আমরা উন্নয়নের সূচক আমরা স্বাভাবিকভাবে আমরা চিন্তা ভাবনা করে থাকি, সব সূচকের যখন উন্নতি ঘটতে থাকে, ক্রমাগতভাবে পজিটিভ ডিরেকশনে বাড়তে থাকে, তখনই আমরা বলবো যে এটা দেশে উন্নয়ন হচ্ছে। এর সাথে সাথে আরও কিছুই আছে। গভর্নেন্স প্যারামিটার যদি আমরা লক্ষ্য করি, সেখানে অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি এবং লেজিসলেটিভ, এই তিনটা প্রধান ব্রাঞ্চের যদি আমরা দেখি যে জনগণের প্রত্যাশা মতো আইডিয়ালি তারা ফাংশন করছে, তখনও বলব সেটাও এক ধরনের উন্নয়ন। তো সব থেকে বড় কথা, বড় প্রয়োজন আমরা প্রথমে ভেবে থাকি জনগণের জীবনমানের উন্নয়ন। আমরা শুধু গুটি কয়েক শহরবাসী অতি উচ্চ আয়ের ব্র্যাকেটে যারা অবস্থান করছে, তাদের তো অব্যাহতভাবে টাকা পয়সা বাড়ে, ধন দৌলত বাড়ে, বাড়ি মানে বড় বড় অট্টালিকা তারা হস্তগত করে বা অধিকারী হয়, সুন্দর সুন্দর গাড়ি পায়। এটা কিন্তু উন্নয়নের আসল লক্ষণ না। লক্ষণটা হলো সামগ্রিকভাবে দেশের সব ক্যাটাগরির মানুষ, সব পেশাজীবী মানুষের যখন জীবনমান বাড়তে থাকে, এবং আমরা যেটা বলে থাকি পাঁচটা আমরা বিষয় ধরে রাখি: শিক্ষা, স্বাস্থ্য, তারপরে চিকিৎসা, বাসস্থান, বাসস্থান। এই পাঁচটা মৌলিক চাহিদা পূরণের মতন আমাদের জাতীয় সামর্থ্য এবং ব্যক্তিগত পর্যায়ে ব্যক্তির সামর্থ্য যখন বাড়ে, তখনই বুঝতে হবে যে হ্যাঁ, রিয়েলি ডেভেলপমেন্ট ইজ টেকিং প্লেস। এখন এর জন্য বহু অনুষঙ্গ আয়োজন আছে, শুধু বললেই তো হবে না। আমাকে এই উন্নয়নটা অ্যাচিভ করার জন্য আপনার কাছে আসবো। এস.এম. সালেহ আহমেদ, সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়। যেহেতু ভূমির কথা আসছে, বাংলাদেশের ভূমি ব্যবস্থা নিয়ে আপনারা কাজ করছেন, অগ্রগতি কতদূর?
ভূমি ব্যবস্থাপনা আসলে গত বেশ কয়েক বছর ধরে, বিশেষ করে টিআইবির যে রিপোর্ট প্রকাশিত হয় সেখানে দুর্নীতি শীর্ষে যে অভিযোগের তীর ছোড়া হয় সেটা ভূমিকে লক্ষ্য করে করা হয়। তো আমাদের এই অন্তর্বর্তী সরকারের সময় থেকে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে ভূমিকে এই দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত করে জনগণের এই যে ভূমির সেবাগুলো আছে সেটা কিভাবে জনবান্ধব বা জনমুখী করা যায় সে বিষয়ে কাজ করার জন্য। তো আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে যে আমরা মানুষ যেন ভূমি অফিসে না যেয়ে ঘরে বসেই আজকাল ভূমি সেবাগুলো গ্রহণ করতে পারে। তো সেই জন্য আমাদের কার্যক্রম চলছে। গত 2024-এর ডিসেম্বর থেকে আমরা 5টা সফটওয়্যার লঞ্চ করেছি যাতে জনগণ ভূমি সেবাগুলো যেমন ভূমি উন্নয়ন কর, মিউটেশন, পর্চা সংগ্রহ, নকশা সংগ্রহ, এগুলো যেন মানুষ ঘরে বসে সফটওয়্যারের মাধ্যমে এই সেবাগুলো গ্রহণ করতে পারে। এই জন্য আমরা একটা এলএসজি একটা সফটওয়্যার করেছি, ল্যান্ড সার্ভিস গেটওয়ে। সেটার উদ্দেশ্য হচ্ছে land.gov.bd, এই ওয়েবসাইটে যেয়ে আপনি সেবাগুলো নিতে পারবেন। আমরা এর পাশে আরও কিছু সেবা নিশ্চিত করার চেষ্টা করেছি যেন জনগণের যে অভিযোগ থাকতে পারে বা এই সেবাগুলো সময় অনেক প্রশ্ন থাকতে পারে। এই জন্য ভূমিতে আমাদের একটা কল সেন্টার খোলা হয়েছে যেটার নাম্বার হচ্ছে 16122। এই নাম্বারে জনগণ দিনরাত 24 ঘন্টা খোলা আছে। জনগণ এই নাম্বারে কল করে তারা তাদের ভূমির যে সেবাগুলো ট্র্যাক করতে পারে, ভূমির যে সেবাগুলো গ্রহণের জন্য যে আবেদন করতে হয় সেগুলো করতে পারে, এবং অভিযোগের জন্য একটা লাইন ডেডিকেট করা হয়েছে। এছাড়াও আমরা না, এটা তো হচ্ছে কল মানে টেলিফোনের মাধ্যমে। আমরা একটা নাগরিক সেবা কেন্দ্র করেছি পরীক্ষামূলকভাবে। এখন আমরা দেখছি দিন দিন এখানে প্রচুর নাগরিক আসছে এবং প্রতিদিন প্রায় 150 থেকে 200 নাগরিক আসেন এবং তারা এই ধরনের সেবা নেন। এই জন্য আমরা এটাকে আরও বাড়াতে চাচ্ছি এবং আমরা এর পাশাপাশি জেলা পর্যায়েও আমরা যেন নাগরিক সেবা ফ্রিতে নিতে পারে সেরকম একটা ব্যবস্থা নিচ্ছি। আরেকটা আমরা নতুন চালু করেছি, সেটাকে আমরা বলি ভূমি সেবা সহায়তা কেন্দ্র। আমরা সংক্ষেপে বলি LSFC, ল্যান্ড সার্ভিসেস ফ্যাসিলিটেটিং সেন্টার। এটা হচ্ছে আসলে কিছু আমাদের দেশের কিছু প্রাইভেট উদ্যোক্তা, এরা আগেও ছিল, এরা কম্পিউটারে অনেক কিছু জানে কিন্তু ওদের লেখাপড়ার গণ্ডি বেশি দূর না, তাদের ভালো সনদ নেই যেটা দিয়ে চাকরি পাবে। তো তারা এই তাদের কম্পিউটার ব্যবহার করে জনগণকে হেল্প করে, কিন্তু অনেক সময় দেখা গেছে তারা আমাদের নিয়ন্ত্রণে ছিল না, তখন জনগণকে এক্সপ্লয়েটও করে। তা আমরা একটা নীতিমালা করেছি, ভূমি সেবা নীতিমালা, ভূমি সেবা সহায়তা নীতি করেছি 2025। এটা আমরা অর্থ বিভাগের কনফারেন্স নিয়েছি, নিয়ে এটা আমরা এটা জেলা প্রশাসক যারা আছেন তারা এই নীতিমালাটা ফলো করে এই ধরনের লোককে নিয়োগ করা হবে। এবং বর্তমানে এই মুহূর্তে 820 জন ভূমি সেবা সহায়তা কেন্দ্র কাজ করছে, সহায়তা দিয়ে যাচ্ছে জনগণ। ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব। আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই এই নীতিমালা বিষয়ে, ভূমি সেবা সহায়তার। আচ্ছা, আসলে যেটা আমাদের সিনিয়র সচিব মহোদয় বললেন যে এখানে আমরা ভূমি সেবাগুলা ডিজিটালাইজ করা হয়েছে, অটোমেটেড করা হয়েছে। এখন যে চ্যালেঞ্জটা আছে যে এখন আমরা বলছি ঘরে বসেই ভূমি সেবাটা নেওয়া যাবে, কিন্তু বাস্তবে আমাদের যে সিটিজেন যারা সেবা নিবে তারা কিন্তু নিজে নিজে অনলাইনে যে আবেদনগুলো করা, সেবার জন্য যে আবেদন করা সাবমিশন, সেটা আসলে করার জন্য সবার সেই সক্ষমতা কিংবা টেকনিক্যাল নো হাউ সেটা সবার নেই। সেজন্য আমরা ভূমি মন্ত্রণালয় ভূমি সেবা সহায়তা নির্দেশিকা একটা করেছে। এই নির্দেশিকার আওতায় সারা দেশের যে উদ্যোক্তা রয়েছেন, বেসরকারি উদ্যোক্তা, তাদেরকে একটা প্রসেসের মাধ্যমে নির্বাচিত করা হয়। জেলা প্রশাসক সেটা নির্বাচন করেন, জেলা প্রশাসকদের সেই ক্ষমতাটা দেওয়া হয়েছে। তারা এই উদ্যোক্তাদের নির্বাচন করেন। নির্বাচন করার পর তারা এই যে নাগরিকদের নামজারি, ভূমি উন্নয়ন কর কিংবা ই পর্চা,
ম্যাপ ইত্যাদি যে পাওয়ার জন্য যে আবেদনগুলো, জি, সে আবেদনগুলো ওই সেবা কেন্দ্রের মাধ্যমে তারা করবেন। এখানে ফিটাও নির্ধারিত, যেটা আমাদের সিনিয়র সচিব মহোদয় বললেন, ফিটা ফিক্সড করে দেওয়া হয়েছে, যেটা আগে ফিক্সড ছিল না, ইচ্ছা মতো নেওয়া হতো, যার এখনো থেকে কি যেভাবে পুরোটা ঠিক সম্ভব। হয়েছে? কিন্তু আমাদের যে 820টায় পর্যন্ত যেটা হয়েছে সেখানে কিন্তু ফিক্সড, সেখানে বেশি নেওয়া হচ্ছে না। এটা মনিটর করা হচ্ছে, জেলা প্রশাসন মনিটর করছে, ইভেন মন্ত্রণালয় থেকে আমাদের কর্মকর্তারাও নামজারির ক্ষেত্রে মনিটর সবচেয়ে করছেন। বেশি মানুষ ভোগান্তিতে পড়ে। জি, এখানে মূল বিষয় আমরা যেটা ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে যেটা করেছি সেটা হলো যে আবেদনটা সাবমিশন, কারণ নামজারি একটা লিগ্যাল প্রসেস, জি। এর মাধ্যমে রেকর্ড সংশোধন হচ্ছে, ফলে এখানে অনেক ডকুমেন্ট সাবমিট করতে হয়, অনেক তথ্য দিতে হয়। এই তথ্যগুলো দিতে গিয়ে নাগরিকরা অনেক সময় ভুল করেন, কোন একটা দলিল হয়তো সাবমিশন হয়নি যেটা তার কাছে আছে, ফলে এই সবগুলো ডকুমেন্ট সাবমিট করা, সকল তথ্য সঠিকভাবে দেয়া, এই আবেদনটা ওই ভূমি সেবা সহায়তা কেন্দ্র থেকে করা হচ্ছে। মাত্র 820টা হয়েছে, এটা আরও বাড়তেছে, ক্রমাগত এই সংখ্যাটা বাড়ছে বেসড অন নাগরিকদের ডিমান্ডের উপর ভিত্তি করে। তো এখন আরেকটা বিষয়, যাদেরকে আমরা অনুমতি দিচ্ছি ভূমি সেবা সহায়তা কেন্দ্রে, তাদেরকে আবার ট্রেনিংও দেওয়া হচ্ছে, সো দ্যাট তারা এই কাজটা প্রপারলি করতে পারে। এখন আরেকটা বিষয় আপনি যেটা বললেন, নামজারির ক্ষেত্রে হয়রানি হচ্ছে, একটা হলো সাবমিশন, আবেদনটা সঠিকভাবে করলে তার একটা বড় অংশ হয়ে গেল, তারপর এটা অনুমোদন। এখন অনুমোদনের ক্ষেত্রে আমরা যে অটোমেটেড সেকেন্ড জেনারেশনের একটা অটোমেটেড নামজারি সিস্টেম আমরা তৈরি করেছি, সেকেন্ড জেনারেশন, যেটা লঞ্চ হয়েছে, পাইলটিং হচ্ছে ঢাকায় গত বেশ কিছুদিন, এটা সারা দেশে এখন হয়তো ওপেন হবে, খুব শুধু নিয়ার ফিউচারে এটা ওপেন হবে সারা দেশে। এখন এই সিস্টেমটা অটোমেটেড করা হয়েছে। অটোমেটেড বলতে আমরা এখানে যেটা মিন করছি যে আমাদের কর্মকর্তাদের ডিসক্রিপশনটা কমিয়ে ফেলা হয়েছে, মানে তারা ইচ্ছা করলে একজনকে অনুমোদন করবে, একজন একটা নামঞ্জুর করবে, বিষয়টা তাদের ইচ্ছা মাফিক যাতে না হয়। আমরা একটা চেকলিস্ট করে দেওয়া হয়েছে, এই চেকলিস্ট অনুসারে সে রিপোর্ট সাবমিট করবে, ফাইনালি অটো একটা প্রতিবেদন তৈরি হবে। মানে ইচ্ছা মাফিক যে আমি একজনকে হয়রানি করলাম কিংবা আরেকজন একটা অনুমোদন করে দিলাম আমি আমার ইচ্ছা মতো, সেই যে ইচ্ছাটা মানে ডিসক্রিপশনটা কমিয়ে ফেলা হয়েছে। ধন্যবাদ আপনাকে। এটাকে আমরা অটোমেটেড সিস্টেম বলছি। অটোমেটেড সিস্টেমে মানুষের সুবিধা হবে সেই প্রত্যাশাই সবাই করে, আমরাও করি, একজন নাগরিকও করেন। আসবো আপনার কাছে, শরফুদ্দিন আহমেদ চৌধুরী, বিভাগীয় কমিশনার। একটা বিভাগীয় কমিশনারের তো প্র্যাকটিক্যালি অনেক কাজ থাকে, সামনে নির্বাচনের ক্ষেত্রে তো বিভাগীয় কমিশনার কার্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা। নির্বাচনের প্রস্তুতির জন্য আপনারা কি করছেন, বা আপনার অধস্তন কর্মকর্তা কর্মচারীদেরকে কি নির্দেশনা দিচ্ছেন, কেমন প্রস্তুতি আছে? না, নির্বাচন, ধন্যবাদ আপনাকে। নির্বাচন তো অবশ্যই বিভাগীয় কমিশনার কার্যালয়ের একটা বড় দায়িত্ব থাকে, এবং আমরা জানি যে গণমাধ্যমে যেটা এসছে যে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তো দেশের পরবর্তী যে জাতীয় সংসদ নির্বাচন সেটার তফসিল ঘোষণা করা হবে। তো ওই সময়টাতে, নির্বাচনকালীন সময়টাতে পুরো দায়িত্বটাই আসলে নির্বাচন কমিশন পালন করেন, এবং মাঠ প্রশাসন সহ নির্বাচনী কার্যক্রমের সাথে যারা জড়িত থাকেন তাদেরকে তারা সময় সময় গাইড করে থাকেন। তো আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমাদের একটা নিজস্ব প্রস্তুতি আছে। আমরা অতীতে যেসব নির্বাচন হয়েছে, মাঠ পর্যায়ে একটা সুষ্ঠু নির্বাচন করতে গেলে যেসব বিষয়ে গুরুত্ব দিতে হয় সেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আমরা আসলে কাজ করছি, এবং আমাদের মাঠ পর্যায়ে যারা এখন কর্মরত আছেন তারা মানসিকভাবে সেই প্রস্তুতি তারা নিয়েছেন যে তাদেরকে সামনে একটি নির্বাচন করতে হবে, এবং জাতি প্রত্যাশা করে যে, এবং আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা উনিও বলেছেন যে আমরা বাংলাদেশে যতগুলো নির্বাচন অতীতে হয়েছে তার চেয়ে ভালো নির্বাচন আমরা উপহার দেব। তো সরকারের যে স্পিরিট এবং মাননীয় প্রধান উপদেষ্টার যে চাওয়া, তার সাথে সমন্বয় রেখেই আমরা আসলে প্রস্তুতি নিচ্ছি। আমাদের মাঠ পর্যায়ে যারা এটার সাথে কাজে জড়িত আছেন, আমরা মানসিকভাবে আমাদের সেই প্রস্তুতিটি আমরা নিয়ে রেখেছি। এখন নির্বাচন কমিশন থেকে যে ধরনের নির্দেশনা আসবে সেই অনুযায়ী আমরা আমাদের পরবর্তী কাজগুলো ইনশাল্লাহ আমরা সুষ্ঠুভাবে করব। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসবো এস.এম. জহুরুল ইসলাম। নির্বাচনের জন্য বিগত 3টি নির্বাচনে যেই সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে দায়িত্ব থেকে বিরত রাখার জন্য আবেদন আছে, আহ্বান আছে, দাবিও আছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বলা হয়েছে। আপনি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে কাজ করেছেন, 3টি নির্বাচনের যারা দায়িত্ব পালন করেছে তাদেরকে বাদ দিয়ে কি নির্বাচনী অনুষ্ঠান আয়োজন সম্ভব? কোয়াইট পসিবল, এটা কোনো ব্যাপারই নয়। কারণ সিভিল সার্ভিসের একটা দীর্ঘ ঐতিহ্য আছে।
এই লোকগুলো তো রিটায়ারও করে যেতে পারতো, তাহলে তাদের যে শূন্যস্থান, সেই শূন্যস্থান পূরণ করার জন্য তার একটা সেট অফ সিভিল সার্ভেন্টস উড কাম টু পাওয়ার, টু কাম টু পজিশন, তখন তো তার আগে কাজ করতেই হতো। আমার কথা হলো নির্বাচনের প্রধানতম সমস্যা কিন্তু নন কমপ্লায়েন্স। ফর দ্য লাস্ট 16 ইয়ার্স আমরা কি দেখেছি? রোল প্লেয়ার্স ইন ইলেকশন ওয়ার অল নন কমপ্লায়েন্ট, সমস্ত আইন অমান্যকারী লোক ছিলেন, একদম চিফ ইলেকশন কমিশনার থেকে ডাউন দি লাইন যারা আছে, এমনকি দোজ হুয়ার দি ক্যান্ডিডেটস ফর পার্লামেন্টারি পজিশনস, পার্লামেন্টারি সিটস, তারাও নন কমপ্লায়েন্ট ছিলেন। যাদেরকে ল এনফোর্সিং এজেন্সি হিসেবে আমরা ডিপ্লয় করেছিলাম এজেন্সির সদস্য হিসেবে ফিল্ড পর্যায়ে, দে ওয়ার অলসো নন কমপ্লায়েন্ট। এখন এইরকম নন কমপ্লায়েন্ট একটা সিস্টেমে আমাদেরকে কমপ্লায়েন্ট যারা প্রফেশনালি যারা পারফর্ম করবে, দে শুড বি পিকড আপ অ্যান্ড প্লেসড অ্যাট দ্য রাইট পজিশন সো দ্যাট দে ক্যান কন্ডাক্ট দি ইলেকশন ফেয়ারলি, ফ্রিলি অ্যান্ড অ্যাকসেপ্টেবলি। আমাদের যত ইলেকশনই করলাম, ইলেকশন করা মানে ইট উইল বি অ্যাকসেপ্টেড বাই দি পিপল ব্লাইন্ডলি, এটা আর ওই ধারণাটা করাই যাবে না। কারণ একটা আন্দোলন সংগ্রামের মাধ্যমে, শ্রাবণ আন্দোলনের আপনারা প্রচণ্ডতা দেখেছেন, এবং এই যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, আমি একটা কিছুক্ষণ আগে বললাম যে সেখানে কোনো পতাকা ছিল না, কিন্তু একটা পতাকা ছিল সামনে, সেটা হলো বাংলাদেশের পতাকা। সেখানে কোনো দল ছিল না, কারোর ইন্ডিভিজুয়াল কোনো ফ্ল্যাগ ছিল না, বাট দি ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ দেয়ার। তারা দে ওয়ান্টেড টু প্রোটেক্ট দি ফ্ল্যাগ বিকজ দিস ফ্ল্যাগ ইজ দ্য সিম্বল অফ আওয়ার সভরেন্টি, ইন্ডিপেন্ডেন্স। এটাকে কোনোভাবেই আমরা হাতছাড়া করতে চাইনি। দেশীয় নাৎসিবাদী ক্ষমতাসীনদের দ্বারাও না, বহিঃশক্তি যারা তাদেরকে নিয়ন্ত্রণ করেছে বা যাদের সাথে আঘাত করে দীর্ঘস্থায়ীভাবে ক্ষমতা আঁকড়ে ধরে যথেচ্ছ অপশাসন করে, অবিচার করে, দমন পীড়ন, হত্যা, গুম খুন, আয়নাঘরে বন্দি করে তারা সব কিছু জিম্মি করে ফেলেছিল, সেটা থেকে তা জনগণ মুক্তি পেতে চেয়েছে। এখানে এককভাবে যে শুধু ছাত্ররা করেছে তা নয়, সর্বস্তরের জনগণ, সব রাজনীতি দলীয় কর্মী নেতা একত্রে ঝাঁপিয়ে পড়েছিল টু রেস্টোর ডেমোক্রেসি, সিভিলিটি ইন দ্য কান্ট্রি। তো সেটা তো আপনার এখন যারা নতুন যারা সিভিল সার্ভেন্ট, এরা একসময় তো ব্রিটিশ আমলে তারা মানে চাকরি করেছে, একসময় পাকিস্তান আমলে শাসন করেছিল, এখনও তারা করছে, ওই ঐতিহ্যর ধ্বজাধারী হিসেবে আমরা তো কাজ করছি। নেহরুকে একসময় বলা হয়েছিল, সম্ভবত বল্লভভাই প্যাটেল বলেছিলেন, উনি বলছিলেন যে এই যে ব্রিটিশ আমলে 200 বছর ধরে যেসব আমলারা ব্রিটিশ আমলে চাকরি করেছে তাদেরকে সব ছাঁটাই করে দেওয়া হোক। তখন নেহরু একটা কথা বলেছিলেন, কথাটা খুব ইম্পর্টেন্ট, যারা একটা বিদেশি শক্তিকে 200 বছর এদেশে টিকে রাখতে পারে, তারা স্বাধীন দেশের সেবক হিসাবে আমাদের দেশের সেবা আরও ভালোভাবে তারা করতে পারবে। শুধু তাদেরকে টিউনিং করতে হবে, টিউনিং করে আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করতে হবে। দে আর এফিসিয়েন্ট সেট অফ পিপল। ধন্যবাদ আপনাকে সালেহ আহমেদ। আমাদের প্রশাসন কি এখন সেরকম টিউনড আছে? এখন তো আসলে একটা অন্তর্বর্তী সময় চলছে, যেটা নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো প্রশাসন আসলে গত কয়েক বছরে যে জায়গায় দাঁড়িয়ে আছে, যেমন 2000 সালে আমি ইউনো ছিলাম, তখন ঠিক নির্বাচনের প্রাক্কালে আমাকে উইথড্র করে ঢাকা নিয়ে আসা হলো। তো ওই সময় কিন্তু আমি যখন মাঠে কাজ করছিলাম,
ওখানে বিজয় ছিলেন একজন বিএনপির একজন এমপি, কিন্তু যেহেতু উনি বিরোধী দলীয় দলে ছিলেন, যার দরুন সরকার দলীয় আরেকজন এমপিকে দায়িত্ব দেওয়া হচ্ছিল। আমরা কিন্তু ওই সময় কাজ করেছি, বিশেষ করে আমার ওই অবস্থায় 2001 সালের কথা বলছেন? আমি 2000 সালের কথা বলছি, তখন আমি 2001। তো তখন আমি খুব সুনামের সাথে দুই পক্ষকে ম্যানেজ করে কাজ করেছি। আমার কাছে গ্রেটার ইন্টারেস্টে বড় ছিল জনগণ কিভাবে আছে। তো কিন্তু দেখা গেল যে নির্বাচনে সেটা হয়তো ভাবতে পারেনি, আমার উপর হয়তো বিশ্বাস স্থাপন করতে পারেনি। আবার 2008 সালে আমি জেলা পরিষদে আমাকে নিয়োগ করা হয়েছিল চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে। তো দেখা গেছে তখন চিঠি দিয়ে বলা হলো যে জেলা পরিষদে যারা কাজ করবে তাদেরকে নির্বাচনে যেন যুক্ত করা না হয়। তো আপনি যে কথাটা আসলে জিজ্ঞেস করেছেন, আমি একটু সরে গেছি। বর্তমান প্রশাসন যে অবস্থা আছে, এটা আসলে প্রশাসন, আমাদের স্যার কিছুদিন আগে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। প্রশাসন সবসময় প্রশাসন যেভাবে সরকার চাইবে তার বাইরে যাওয়া যায় না। এটা পুরোপুরি সত্য না। অনেক সময় প্রশাসনকে আসলে আরেকটু শক্তিশালী পর্যায়ে যদি রাখা হতো তাহলে হয়তো সেটা সম্ভব হতো না। তবে বর্তমানে আমি যেহেতু একজন জ্যেষ্ঠ কর্মকর্তা, বয়সের দিক থেকে হোক, অভিজ্ঞতার দিক থেকে হোক, পদের দিক থেকে হোক, আমি কিন্তু সবসময় আমার কনিষ্ঠ কর্মকর্তাদের আমি উদাহরণ দিই যে আমার মতো কর্মকর্তারা যারা বিগত সরকারে এসব অপকর্মে সহায়তা করেছে, আমরা যদি আরেকটু শক্ত থাকতে পারতাম তাহলে হয়তো সরকারের পক্ষে এতটা নিচে নামা সম্ভব হতো না। এবং আমার মতো যারা সিভিল সার্ভেন্ট ছিল তারাই হয়তো এই ইন্টেলিজেন্সটা দিয়েছে। তো এখন আমি মনে করি আমি সবসময় আমার কনিষ্ঠ কর্মকর্তাদের বলি যে সামনে যে নির্বাচন আসবে সেখানে প্রমাণ করার সুযোগ যে না, প্রশাসন আসলে নিরপেক্ষ এবং স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারে ইচ্ছা করলে। এবং আমার বিশ্বাস এখন যদি সবাই সেটা মাথায় রেখে কাজ করে, এবং বর্তমান সরকারও তাই চাচ্ছেন, এবং রাজনৈতিক দলগুলো যারা আছেন এখন নির্বাচনমুখী, তারাও কিন্তু প্রশাসনকে নিরপেক্ষ থাকার কথা বলছে। ওরা কেউ কিন্তু বলছে না যে আমাদের পক্ষে কাজ করুক। এটা একটা ভালো লক্ষণ। কিন্তু আমার মনে হয় প্রশাসনের পক্ষপাতের কথা অভিযোগও করছে। আমার মনে হয় পক্ষপাতের সুযোগটা থাকবে না, এবং প্রশাসন কর্মকর্তা থেকে আমরা যারা সিনিয়র আছি সচিব, আমরা যদি তাদেরকে সেভাবে অভয় দিই এবং তাদেরকে আমরা সেইভাবে কাজ করে নিরপেক্ষভাবে কাজ করার কথা বলি, আমার মনে হয় আমাদের যারা কনিষ্ঠ কর্মকর্তা যারা নির্বাচনের কাজে দায়িত্ব পালন করবেন তারা সেটা করতে সক্ষম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ এমদাদুল হক, আপনি সার্ভিং অফিসার, আপনাকে একটা জিজ্ঞেস করছি। রাজনৈতিক দলগুলো এখন বড় দুটি রাজনৈতিক দল এই মুহূর্তে প্রশাসনকে এই দল বলছে ওই দলের পক্ষপাত করছে, ওই দল বলছে এই দলের পক্ষপাত করছে। আপনাদের জায়গা থেকে কি দেখেন? এটা খুব একটা কঠিন একটা বিষয়, এটাকে রেসপন্স করা। আমি যেটা মনে করি যে সরকারি কর্মকর্তারা, আমরা সরকারি কর্মকর্তা বলি কিন্তু বাস্তবে তারা প্রজাতন্ত্রের কর্মকর্তা, রাষ্ট্রের কর্মকর্তা। ফলে রাষ্ট্রের পক্ষে যেটা রাষ্ট্রের জন্য মঙ্গলজনক সেটাই তাদের করতে হবে এবং সেটাই করা উচিত। কিন্তু আনফর্চুনেটলি কিছু কিছু অফিসার অতি উৎসাহী হয়ে অনেক সময় নিজেদের স্বার্থে, আমি বলবো যে সুবিধা নেওয়ার জন্য হয়তো অনেক সময় অনেক অন্যায় কাজ করেছে। কিন্তু মোস্ট অফ দ্য অফিসার কিন্তু আসলে এইভাবে ভাবে না। তারা কিন্তু উপরের নির্দেশনার অপেক্ষায় থাকে। আমাদের কেন্দ্রীয়ভাবে যে পলিসিটা নির্ধারণ হয় সেই পলিসিটা আসলে এক্সিকিউশন করাই অনেক সময় প্রশাসন চিন্তা করে যে এই পলিসিটা এক্সিকিউট করতে হবে। অনেক ক্ষেত্রে সেখানে অন্যায়টাও তারা হয়তো নিয়ে নেয়। কিন্তু কেন্দ্রীয়ভাবে যদি একটা সুন্দর পলিসি গাইডলাইন দেওয়া হয় তাহলে কিন্তু প্রশাসন সেইভাবে অ্যালাইনড হতে পারে আমি মনে করি। ফলে সেন্ট্রাল পলিসি, সেন্ট্রাল যে একটা নির্দেশনা সেটা খুব ভাইটাল। এখানে সেন্ট্রালি নির্বাচন কমিশন, গভর্নমেন্ট কী ভাবছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং গভর্নমেন্ট যদি তার পজিশানে, নির্বাচন কমিশন যদি তার পজিশানে দৃঢ় থাকে, আমার বিশ্বাস যে মাঠ প্রশাসনের পক্ষে আদারওয়াইজ কিছু করার সুযোগ খুবই কম।
যদি সেন্ট্রাল পজিশনটা স্ট্রং থাকে সেইভাবেই আমি চিন্তা করি। তারপরেও কিছু কিছু ব্যতিক্রম হবে, সেগুলোকে অ্যাড্রেস করতে হবে প্রপার একটা মনিটরিংয়ের মাধ্যমে। স্ট্রং মনিটরিং প্রসেস এখানে লাগবে। এনফোর্সমেন্ট, যেটা আমাদের স্যার বললেন, এনফোর্সমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফলে এনফোর্সমেন্টের জন্য একটা মেকানিজম তৈরি করতে হবে। যেমন আমি যতটুকু মনে আছে যে 2001 সালের কথা স্যার বললেন, তখন আমরা একেবারে প্রফেশনাল, তখন বিচারপতি লতিফুর রহমান সাহেব সম্ভবত চিফ অ্যাডভাইজার ছিলেন। উনি একটা কথা বলেছিলেন নির্বাচনের পরে, উনি বইতেও মনে লিখেছিলেন যে এই প্রশাসনকে দিয়ে অনেক কিছুই, অনেক ভালো কিছু করিয়ে নেওয়া সম্ভব, যেটা নেহরুর কথা বললেন। এই দরকার লিডারশিপ, এবং সেখানে দৃঢ় একটি চিন্তা। যদি লিডারশিপ ওইভাবে দৃঢ় হয় এবং তাদের যদি একটা ভালো চিন্তা থাকে, তাহলে আমি মনে করি যে গ্রাসরুটে যারা আছে প্রপার মনিটরিং যদি থাকে, তাদেরকে দিয়ে ভালো কিছু করানো সম্ভব। কিন্তু লিডারশিপ থেকে প্রপার পলিসি তৈরি করতে হবে এবং সেটা এনফোর্সমেন্টের জন্য প্রপার অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে। ধন্যবাদ। শরফুদ্দিন আহমেদ চৌধুরী, লিডারশিপ থেকে নির্দেশনা আসলে মাঠ পর্যায়ে বাস্তবায়ন, এই তো আমাদের মাঠ প্রশাসনের এখনকার মনোবল বা এখনকার পরিস্থিতি কেমন? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যদি প্রশ্ন করা হয়। মাঠ প্রশাসন সবসময় শক্তিশালী, মনোভাবের দিক থেকে, কাজ করার মানসিকতার দিক থেকে, সব দিক থেকেই। যদিও আমাদের পূর্ববর্তী এমদাদ আহমদুল্লাহ চৌধুরী বলেছেন, সাদাত হোসেন স্যার একটা কথা বলতেন যে সরকারের চেয়ে আসলে কেউ শক্তিশালী না। এটা আমি বিশ্বাস করি যে সরকারের চেয়ে কেউ শক্তিশালী না। তারপর আমাদের ব্যুরোক্রেসিটা কিন্তু আসলে রুল বেসড, রেগুলেশন বেসড এবং হায়ারার্কিতে আসলে চলে। আমরা একটা নির্দিষ্ট কাঠামোর ভিতরে কাজ করি। এই প্রশাসনের লিগ্যাসি যদি দেখা হয়, তো মনোবলের যে বিষয়টি বলেছেন, অতীতে সবসময় অনেক ভালো কাজ করার উদাহরণ এই প্রশাসনের আছে। 90 সালের নির্বাচনের কথা যদি বলেন, যেটা 91 সালের, এখন পর্যন্ত আমাদের দেশে এটা একটা মডেল নির্বাচন। এটা কিন্তু এই মাঠ প্রশাসনের যারা সংযুক্ত ছিলেন তারাই কিন্তু করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা দরকার অবশ্যই। নির্বাচন আয়োজনের সাথে যারা সরকারি কর্মকর্তারা থাকেন, তারা তো এটা একটা রেফারির ভূমিকায় থাকেন। মেইন স্টেক হোল্ডার কিন্তু তারা না। মেইন স্টেক হোল্ডার হচ্ছে যারা ভোট দিবেন, ভোটার, এবং যারা প্রার্থী হবেন, যারা নির্বাচিত হওয়ার জন্য মানুষের কাছে যাবেন, তারা কিন্তু আসলে মেইন স্টেক হোল্ডার। আমরা তো মাঝখানে রেফারির একটা ভূমিকায় থাকি। সো ওই দুইটা পক্ষ যদি চিন্তা করেন যে না, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, তাইলে রেফারির দায়িত্ব পালন করাটা সহজ হয়। শুধু যে প্রশাসনের ইচ্ছাই একটা নির্বাচন ভালো হবে বা খারাপ হবে, এটা আসলে ওইভাবে ঠিক বলা যাবে না। সব পক্ষেরই একটা দায়িত্ব আছে, এবং আমি মনে করি সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যারা ভোটার এবং যারা ভোট প্রার্থী, তাদের বিহেভিয়ারের উপরে ডিপেন্ড করে যে নির্বাচনটা কতটুকু আসলে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে বা হবে না। আমরা তো মাঝখানে হয়তো একটা রেফারির ভূমিকায় থাকি। তো প্রশাসনের একটা ক্যারেক্টার হলো যে আমরা আসলে সবসময় প্রস্তুত থাকি, যে কোনো পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকি। যেমন সালে স্যার বলেছেন, এই যে এইবারও হয়তো হবে, জাস্ট ইলেকশনের আগে হয়তো মাঠ প্রশাসনের একটা ব্যাপক পরিবর্তন আনা হবে। যে নতুন যে কর্মকর্তা যাবেন, যেখানেই যাবেন, উনি কিন্তু 2 থেকে 3 দিনের ভিতরে কিন্তু ওনার পরিস্থিতিটা উনি নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারবেন। এই দক্ষতা বা এই প্রশাসনের লোকদের আছে, এটা আমি বিশ্বাস করি। যারা আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্ব পালন করে, তাদেরও আছে। সো যেটা এমদাদ বলেছেন যে নির্বাচন কমিশন থেকে আসলে কিভাবে সেটি করতে চায়, এটা একটা বড় বিষয়, এবং সরকারের যে ইচ্ছা, সদিচ্ছা, সেটাও একটা ভূমিকা হয়তো এখানে থাকে। আমরা এবার যেটা বিশ্বাস করি, সরকার অত্যন্ত পজিটিভ, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অন্যান্য যেসব স্টেটমেন্ট আমরা দেখছি, আমরা বিশ্বাস করি যে এই বছর খুব ভালো একটা নির্বাচন হবে, এবং আমরা আমাদের এই মনোবল অবশ্যই চাঙ্গা আছে। জি, আপনাকে ধন্যবাদ। এস.এম. জহুরুল ইসলাম, নির্বাচনের কথা বলা হচ্ছে, নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রার্থিতাও দিয়েছে, কেউ কেউ দিয়েছে জোটের জন্য ফাঁকাও রেখেছে। এরপরেও কেউ কেউ বলছেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। আপনি কি দেখেন? রাজনীতিবিদরা তো বলবেনই, তাদের বলার না বললে সমাজ সচেতন হবে কি করে, সরকারের উদ্বেগ নির্বাচন নিয়ে বাড়বে, মানে কিভাবে বাড়বে। সরকার তখন তো আরও অ্যালার্ট হবে যে আমাদের সম্বন্ধে যখন মানে সন্দেহ পোষণ করা হচ্ছে, আমরা ঠিক যোগ্যতার সাথে নির্বাচন সম্পন্ন করতে পারবো না, তখন তাদেরকে
মনোযোগী হতে হবে যে কোন কোন উইকনেস তারা সম্পর্কে ইন্ডিকেট করছে, সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমি যেটা বলি, কমিশনার মহোদয় খুব ভালো বলেছেন। আমি 2001 সালে লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক ছিলাম। জাস্টিস লতিফুর রহমান 2 জন জেলা প্রশাসক সম্বন্ধে তার তত্ত্বাবধায়ক সরকারের দিনগুলি এই বইটাতে মেনশন করেছেন, স্পেশাল মেনশন, আমি আর AFM সুলাইমান চৌধুরী। দুজনেই ছিলাম ভয়ঙ্কর দুটো দুর্বৃত্ত এবং সন্ত্রাস কবলিত জেলা। একটা হলো ফেনী আর একটা হলো লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের কাহিনী অনেকে জেনে থাকবেন হয়তো। ওখানে টনি ব্লেয়ারের যে নির্বাচন সংক্রান্ত উপদেষ্টা, তিনি কিন্তু ইলেকশন মনিটরিংয়ে এসেছিলেন। ওই ইলেকশনের কয়েকদিন আগে আমি এদেশের একজন খুব বিখ্যাত রাজনীতিবিদকে আমি যখন খবর পেলাম তার বাড়িতে ব্যালট পেপারের মানে অনুরূপ ব্যালট তৈরি করে ভোটার ট্রেনিংয়ের সময় উনি উনার মার্কায় সিল দিচ্ছেন, হ্যাঁ, সিল দেওয়ার জন্য উনি ভোটার ট্রেনিংয়ের ব্যবস্থা শুধু ওইটাই ট্রেন করতেছেন, এইটাতে তোমরা এইভাবে ভোট দিবা। তো অনেকে এসে বললো যে একটা হুবহু আমাদের যে ব্যালট পেপার ছাপানো হয়েছে এটা কিভাবে উনি লিক আউট করেছেন এবং সেই অনুযায়ী তিনি একটা ব্যালট পেপার তৈরি করে অন্যান্য ছাপসহ ওনার ছাপটা রেখেছেন। আমি এডিএম এবং আমাদের এডিশনাল এসপি একজন ছিলেন, দুজনকে আমরা আদেশ দিয়ে পাঠালাম টু ক্যারি আউট সার্চ করে দেখা গেল যে হ্যাঁ, ব্যালট পেপার ঠিকই আছে। সিল মারার ঘটনাটা ওইভাবে ট্রেন করা হচ্ছে, তবে 2-1টা ক্ষেত্রে একটু ওলট পালট করা হয়েছে যে সিম্বলগুলো আর প্রার্থীদের তালিকার, দ্যাট ওয়াজ অলসো অফেন্স। তারপরে উনি হোয়াট হি ডিড অন দি ইলেকশন ডে ওয়াজ রিয়েলি অ্যালার্মিং। উনি একটা কেন্দ্রে ঢুকে একজন কনস্টেবল যিনি অন ডিউটি ছিলেন তাকে সরিয়ে দিয়ে উনি ব্যালট পেপারে ওই সিল নিয়ে সিল মারতে থাকেন নিজে। যখন এটা করতে থাকেন তখনকার ওখানকার ইউনো এবং ওখানকার যে আমাদের পুলিশ অন ডিউটি, তখন আমাদের কল সাইন ব্যবহার করা হতো। আমার কাছে ভিক্টর 1 ছিল ডেপুটি কমিশনার, আর আমাদের ওর মনে হয় চার্লি 1 থাকে। হ্যাঁ, তো ওই কল সাইনে আমরা মেসেজ পেলাম যে এই ঘটনা ঘটছে। তাই আমি বললাম যে আজ দি প্রিজাইডিং অফিসার টু স্টপ হোল্ড দি ইলেকশন। তো তার আগেই উনি প্রিজাইডিং অফিসার খুব অপমানিত বোধ করেছেন, তাকে গালিগালাজ করা হয়েছে। হি ওয়াজ এ স্কুল টিচার। উনি সাথে সাথে ইলেকশন বন্ধ করে দিয়েছেন। এবং আরও এর মধ্যে একটা ঘটনা ঘটছে যে কারণে উনি আরও করতে সাহস পেয়েছেন, সেটা হলো যে একজন কনস্টেবল যে তাকে বাধা দিয়েছে, স্যার এটা আপনি করছেন কেন, এটা বেআইনি। বেটা তুমি চিনোস না, আমি মন্ত্রী, হ্যাঁ, বলে তার মাথাটা দেয়ালের সাথে মানে টাক দেওয়া বলে আপনারা ফিজিক্যাল অফেন্স, হ্যাঁ, ফিজিক্যাল অফেন্স করেছে। তখন প্রিজাইডিং অফিসার বন্ধ করে দিয়েছে। তা আমরা ওখান থেকে একজন মেজর ছিলেন শান্তি রক্ষার দায়িত্বে, তাকে বললাম যে তাকে অ্যারেস্ট করা হোক। মেজর বলে যে আমি সিএনসিকে রিপোর্ট করেছি, আমি এখনও পর্যন্ত গ্রিন সিগন্যাল পাইনি। আমাদের পুলিশ যেটাকে বললাম তারা একটু মানে খুব ভয় পাচ্ছিল। তখন আমরা এই যে প্রেজেন্ট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেন সাহেব এবং আমি ডেপুটি কমিশনার, উনি ছিলেন এসপি, আমরা দুজনে মুভ করলাম। এবং উনি কীভাবে টের পেয়েছেন যে আমরা মুভ করেছি, তখন উনি নোয়াখালী ওই কোস্টাল প্রোটেকশন যেটা বাঁধ এম্বাকমেন্ট, ওর উপর দিয়ে উনি একটা গাড়ি, ওনার নিজের গাড়ি ফেলে দিয়ে একটা উইলি জিপ, পুরোনো জিপ, ওইটাই ওনার মনে হয় ভুল হয়েছিল যে সেদিন একটু বৃষ্টি ছিল আর কি,
ডিস্ট্রিক্ট, উনি পারাতে পারেননি, লক্ষ্মীপুরের সীমা অতিক্রম করার আগে তাকে আমরা ধরে ফেললাম। তো ধরার পরে অনেকে ভাবলো যে এবার মনে হয় একটা ভয়ানক কিছু হবে। তা আমরা দুজনেই খুব শক্ত ছিলাম এবং আমরা আমি বললাম স্যার আপনি এটা কেন করতে গেলেন? বলছে আই এম সরি, এটা আমার ভুল হয়ে গেছে। বলছে স্যার আপনি সর্বোচ্চ পর্যায়ে মানে আপনি ক্যাবিনেটের মেম্বার ছিলেন, আপনি রাষ্ট্র পরিচালনা জানতেন, আপনি যদি করেন তাহলে আর যদি আপনার মতো এই কাজ অনুসরণ করতে তাহলে দি হোল ইলেকশন উইল বি মার্ড। জি, আমরা শেষ করব। এস এম সালেহ আহমেদ। আচ্ছা, তো এটা তো করেছিলাম, জি, উই ডিড ইট। পরে উনি অ্যাপ্রিসিয়েটও করেন, এখন দেখা হলে উনি বলেন মানে উনি এটাকে ইয়ে করেন না, বলে যে না ভালো কাজ করেছিলেন, ইউ ডিড দ্য রাইট থিং। জি, ধন্যবাদ আপনাকে এস এম সালেহ আহমেদ। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, এটা যেমন ঠিক, বাংলাদেশের নাগরিকও, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা ছোট্ট করে 1-1.5 মিনিটের মধ্যে শেষ করব এক একজনের বক্তব্য। বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের নাগরিকদের জন্য আগামী নির্বাচন কেমন হওয়া উচিত? গত 3টি নির্বাচন আপনি বলেছেন যে সেগুলো মানসম্মত হয়নি, কিন্তু আমি আমার ভাষায় বলবো যে জনগণ তার ইচ্ছার প্রকাশ ঘটাতে পারেননি। জনগণ যে অধিকার, নির্বাচনের অধিকার, ভোট দেওয়ার অধিকার, সেটা জনগণ প্রয়োগ করতে পারেনি। তো এবারের নির্বাচনে যেহেতু অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস স্যার বলেছেন যে এবার শ্রেষ্ঠ নির্বাচন উনি করতে চান, তো এবং রাজনৈতিক দলগুলো যেভাবে নির্বাচনমুখী হয়েছে, এখন যে যাই বলুক, নির্বাচন কাছে আসলে তারা আরও বেশি নির্বাচনমুখী হবে। এবং আমার ব্যক্তিগত বিশ্বাস নির্বাচন কমিশনও সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে জনগণকে তার অধিকার প্রয়োগের যে সুযোগ সেটা সৃষ্টি করতে পারবে। ধন্যবাদ আপনাকে। এমদাদুল হক চৌধুরী। জি, ডেফিনেটলি আমরা একটা গণতান্ত্রিক দেশ, ফলে এখানে নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে যিনি রিয়েল ম্যান্ডেট সেটা নিয়ে যিনি ক্ষমতায় আসবেন, তার পক্ষে দেশের প্রকৃত উন্নয়ন করা সম্ভব। ফলে জনগণের ম্যান্ডেট ছাড়া, লেজিটিমেসি ছাড়া কোনো গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট আসলে ভালো কিছু করতে পারে না। সেজন্য জনগণের রিয়েল ম্যান্ডেট নিতে হবে এবং সেটার একমাত্র পদ্ধতি হলো ডেমোক্রেটিক কান্ট্রিতে ইলেকশন। ফলে প্রপার ইলেকশনের মাধ্যমে আমাদের এই জায়গায় পৌঁছতে হবে। সেজন্য যে প্রস্তুতি কিংবা যে ধরনের ডিটারমিনেশন আমরা দেখতেছি ইলেকশন কমিশনের পক্ষে কিংবা সরকারের পক্ষে, সেটা অবশ্যই আশাব্যঞ্জক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ধরনের একটি ডিটারমিনেশন অথবা একটি পরিকল্পনা, সঠিক পরিকল্পনা এবং সেটা বাস্তবায়নের জন্য যে এক্সারসাইজটা, সেটা যদি সঠিকভাবে আমরা করতে পারি, নিঃসন্দেহে আমরা একটা ভালো ইলেকশন দিতে পারবো। যেটা আমরা বলি যে আমাদের ধর্মে একটা কথা বলি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কিছু নিয়তের উপর নির্ভর করে। আমি যদি নিয়তটা সঠিক করি এবং নিয়তে যদি দৃঢ়ভাবে সেটার উপর আমি লেগে থাকি, তাহলে আমরা অবশ্যই অ্যাচিভ করব। একটা কথা লাস্টে একটু বলে যাই যে যেহেতু ল্যান্ড মিনিস্ট্রি নিয়ে কথা বলতেছি আমরা, আসলে ল্যান্ড কিন্তু যে কোনো উন্নয়নের সেন্ট্রাল টু এভরি ডেভেলপমেন্ট, অল ডেভেলপমেন্ট। ফলে আমরা ল্যান্ড ম্যানেজমেন্টটাকে যদি স্মুথ করতে পারি, সেটা নাগরিকদের এন্ডে হোক, সরকারি এন্ডে হোক, তাহলে কিন্তু আমাদের উন্নয়নটা অনেক বেশি ত্বরান্বিত হবে। এবং সেই ভূমি অফিসের কর্মকর্তাদের মানসিকতা এক্ষেত্রে সবচেয়ে বেশি মাইন্ডসেট ভেরি ইম্পর্টেন্ট, আপনি সঠিকভাবে বলেছেন। ফলে সেটাই বললাম, এটা কালচারাল একটা চেঞ্জের ব্যাপার আছে। আমাদের আগের উপদেষ্টা আমাদের বলতেন কালচারাল চেঞ্জ, সেই চেঞ্জটা লাগবে। সেই চেঞ্জটা কিন্তু আবার একদিনে হয় না। আমি নিয়মটা একদিনে করতে পারি, একদিনে একটা দ্রুত একটা আইন বানাতে পারি। মানুষের যে পরিবর্তন, মানুষের যে কালচারাল চেঞ্জটা এবং আমি যে মানুষকে সার্ভিস দেওয়ার একটা মানসিকতা, সেটা কিন্তু ইট টেক্স টাইম। ফলে ব্রিটিশ একটা লেগাসি আমরা ক্যারি করছি এবং আমরা খুব ভালো প্র্যাকটিস হয়তো অতীতে করিনি, কিন্তু আমরা যদি এটা এগুতে চাই, আর একটা উন্নয়নটা কিন্তু হলিস্টিক। আমি কিন্তু ফ্যামিলি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবটা পর্যায়ে কিন্তু ডেভেলপমেন্ট লাগবে। যেই লোকগুলো আমরা সার্ভিস দিব, তারা কিন্তু প্রসেসের মাধ্যমে আমার গ্রোমিং হচ্ছে, এডুকেশান, ফ্যামিলির মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। আমাদের পুরো প্রসেসটা এখানে ইনভলভ। হঠাৎ করে একটা সেক্টর ভালো হতে পারে না, এটা একটা কম্প্রিহেন্সিভ একটা ইস্যু। ফলে ওইভাবে আমরা আমরা আশা করছি যে উন্নয়নটা আমরা টেকসই করতে পারবো। ধন্যবাদ আপনাকে। শরফুদ্দিন আহমেদ চৌধুরী, আমরা শেষ করব আপনার বক্তব্য দিয়ে। কেমন নির্বাচন একজন নাগরিক হিসেবে, এতক্ষণ তো সরকারি কর্মকর্তা হিসেবে বলেছেন, নাগরিক হিসাবে আমি প্রত্যাশা করি পৃথিবীর মানুষ বাংলাদেশের যে নির্বাচন অনুষ্ঠিত হবে
সেটাকে উদাহরণ হিসেবে দেখব। আমরা যেমন এখন উদাহরণ হিসেবে দেখি যে ইউরোপে ইলেকশনের স্ট্যান্ডার্ড, আমেরিকার ইলেকশনের স্ট্যান্ডার্ড, অস্ট্রেলিয়ার ইলেকশনের স্ট্যান্ডার্ড। আমি মনে করি পৃথিবীর মানুষ আমাদেরকে দেখুক যে বাংলাদেশে একটা ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল, ইনক্লুসিভ একটা ইলেকশন হয়েছে। আমি সেই পর্যায়ে প্রত্যাশা করি এবং আমি মনে করি যে আমরা যদি সবাই মিলে এটা ইচ্ছা করি, চেষ্টা করি, অবশ্যই সম্ভব। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাধ্যমে আমরাও জানলাম, দর্শকরা জানলেন। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।